জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি তৌহিদুর রহমান। সরকারি চাকরির অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সচিবালয়ের কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসিফ, সরকারি কর্মচারীরা কি বলছেন সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তহিদ, যেমনটা বলছিলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সচিবালয়ের যে কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন দপ্তর, বিভিন্ন বিভাগ থেকে যে কর্মচারীরা আছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে একত্রে জড়ো হয়ে কিন্তু তাদের যে কর্মসূচিটি আছে অর্থাৎ বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু তারা পালন করেছে। আসলে এখানকার সরকারি কর্মচারীদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তারা বলছেন যে এই অধ্যাদেশের ফলে তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি আসলে সাংঘাতিকভাবে বিঘ্ন হচ্ছে। তারা বলছেন যে এই অধ্যাদেশের ফলে তাদের প্রতি আসলে একটি বৈষম্য করা হচ্ছে। তারা বলছেন যে এই অধ্যাদেশ জারি হলে, এই অধ্যাদেশ ইতিমধ্যে জারি হয়েছে, তারা বলছে যে এই অধ্যাদেশ জারিটির যেই প্রক্রিয়াটি সেটি কার্যকর হলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা তাদের নির্যাতিত হওয়ার একটি সুযোগ তৈরি হবে বলে কিন্তু আসলে তারা বলছেন। তারা বলছেন এই অধ্যাদেশ জারির পূর্বে কিন্তু আসলে তাদের সাথে কোনো রকমের আলোচনা কিন্তু আসলে করা হয়নি। তারা বলছেন যে তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। তারা বলছেন যে এই অধ্যাদেশটি যতক্ষণ পর্যন্ত আসলে বাতিল করা না হবে তাদের যে কর্মসূচিটি আছে সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার এই অধ্যাদেশটি যখন উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় তখন থেকে কিন্তু আসলে সচিবালয়ের কর্মচারীরা কিন্তু আসলে তাদের যে আন্দোলনটি আছে সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গতকাল রাতে এই অধ্যাদেশটি যখন গ্যাজেট আকারে জারি হয় তখন থেকে কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে যে এই আন্দোলনের মাত্রাটি কিন্তু আসলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সচিবালয়ের বিভিন্ন ভবন তালা মেরে কিন্তু আসলে যেই কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে একত্রে জড়ো হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা পুরো সচিবালয় কিন্তু আসলে উত্তাল করে রেখেছিলেন। আসলে এখনো আমরা দেখছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি আছে সেই ভবনটির সামনে কিন্তু আসলে আমরা দেখছি আন্দোলনকারীদের কিন্তু একাংশ কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবিটি করছেন যে এই আইনটি, এই অধ্যাদেশটিকে তারা কালো আইন হিসাবে অভিহিত করে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই অধ্যাদেশটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান এবং তাদের যে আন্দোলনগুলো আছে সেটি তারা অব্যাহত রাখবেন। তারা বলছেন যে এই অধ্যাদেশটি বাতিল না করা পর্যন্ত তাদের যে কর্মসূচিগুলো আছে সেটি আসলে অব্যাহত তো থাকবেই, বরং ক্ষেত্র বিশেষে তারা এই কর্মসূচির মাত্রা বাড়াবেন বলেও কিন্তু আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বলছেন যে এই অধ্যাদেশটি যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত যে তাদের কর্মসূচি আছে সেটি তারা চালিয়ে যাওয়ার একটি প্রত্যয় কিন্তু আসলে ব্যক্ত করছেন। তো এই ছিল আসলে সচিবালয় প্রান্ত থেকে আমার কাছে এই সরকারি চাকরি অধ্যাদেশ 2025 নিয়ে সর্বশেষ। তহিদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পূর্ণ কর্মবিরতি কর্মসূচির পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকেই শিক্ষার্থীদের স্কুলে আসলেও খুলনা নগরের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। বলেন 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বরিশাল, বগুড়া ও ময়মনসিংহেও কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। তবে একটি স্কুলে রুটিনের বাইরে ক্লাস চলছে। সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান এবং এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভা কার্যক্রমের অংশ হিসেবে দিনের শুরুতেই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5 আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায়
শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব এখনও বুঝিয়ে না দেওয়ার ফের নগর ভবনে অবরোধ করেছেন তার সমর্থকরা। সকাল 11টার পর থেকেই আন্দোলনে যোগ দিতে ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা। তারা জানান, শপথ পাঠ না করানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ডিএসসিসি প্রশাসন জানায়, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়াও হাটের ইজারা কার্যক্রম এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি বলেও এখন টিভিকে ফোনে জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোন আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। দুদিনের পূর্ণ দিবস কর্মবিরতির পর শুল্ক কর্মকর্তারা কাজে যোগদান করায় চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মব্যবস্থা ফিরেছে। তবে কর্মকর্তারা বেশ দেরিতে কর্মস্থলে আসায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় সিএনডিএফ এজেন্টদের। গেল কয়েকদিনের শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে প্রায় 43,000 টিইউএস কন্টেইনার জমে গেছে। যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় প্রতিদিন $24 থেকে $48 করে জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। যথাসময়ে শিল্পের কাঁচামাল খালাস করতে না পারায় বিপাকে আছেন পোশাক শিল্প মালিকরা। বন্দরে পণ্য খালাস ধীরগতির কারণে বহির্নোঙরে জাহাজের জট তৈরি হয়েছে। এই অবস্থায় কয়েকদিনের আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে কর্মঘণ্টা বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সিএনডিএফ এজেন্টরা। 2004 সালের 21 গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের উপর শুনানি মঙ্গলবার। সোমবার এ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না থাকায় শুনানি হয়নি। পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতি বেঞ্চ শুনানির দিন ঠিক করেন। গত 1 ডিসেম্বর 21 আগস্টে গ্রেনেড হামলা মামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, স্বৈরাচার চলে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত ভুল, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কমবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। শঙ্কা প্রকাশ করে গণতন্ত্রের পুনরুদ্ধার দেরি হলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বাড়তে থাকবে। ডিআরইউর 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশ নাগরিক নয় এমন কাউকে পুশ-ইন না করানোর বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা করছে বলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 28 জুন 4 দিনের সফরে জাপানে যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। সই হবে 7টি সমঝোতা স্মারক। এছাড়া জাপানের কাছে বাংলাদেশের $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। জাপান আসলে মানে পপুলেশনে ওরা এখন বয়স্ক পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে, ওদের ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। ফলে ওখানে ওরা বিভিন্ন জায়গায় দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা এই কাজগুলো করার জন্য লোক নেয়, যাতে আমাদের দেশের লোক মানে এই কর্মে যেতে পারে সেইটার কিছু পলিসি ডিসিশন নেওয়া এবং কিভাবে এটা করা যেতে পারে সেই বিষয়ে এই সেমিনার। তাদেরকে পোষণ করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল বিষয়। কিন্তু আমার ওখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে, এদিকে বর্ডার গার্ডও, যদিও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মধ্যে কোঅর্ডিনেশন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের লাস্ট পুশ-ইনটা হয়েছে সুন্দরবনের ভেতরে। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটছে পুশ-ইনের ঘটনা। সকালে কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তারা জানান, সকালে বিএসএফের 18 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা হয় এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও জানান, ইতিমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশ-ইন করে। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। প্রতিদিনই ভারতের সীমান্ত এলাকা দিয়ে ঘটছে পুশ-ইনের ঘটনা। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে মোট 302 জনের ঠেলে পাঠানো হলো। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি ডিন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী, ছেলে, মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী, ছেলে, মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই বোনরা এই সুবিধা পাবেন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষ্যের ওপর আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ হাজির হন পরিমণি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল 3টায় নির্ধারণ করেন আদালত। 2021 সালের 14 জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ 4 জনকে আসামি করে ঢাকা সাভার থানায় মামলা দায়ের করেন পরিমণি। পরে 2022 সালে আদালতে তার যাবজ্জীবন রেকর্ড করা হয়। আপনারা সবাই তো জানেন, এটা সম্পর্কে সবাই অবগত, আগাচ্ছে মানে এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। পরিমণির দায়ের করা নারী শিশু 447-21 মামলাটি ছিল। জেরার জন্য মামলাটির দিন ধার্য আছে। পরিমণিও সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন। সেকেন্ড হাফে মামলাটির জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। খুলনায় এক রাতে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে মহানগরীর সোনাডাঙ্গা ও রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক 12:30টার দিকে একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গার 22 তলায় কাছে গোলাম হোসেন নামে একজনের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই তিনজনকে আটক করে পুলিশ। অন্যদিকে রাত 10টার দিকে রূপসার শ্রীফলতলা এলাকায় রনি নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বছরখানেক আগে রনির ছোট ভাইকেও কুপিয়ে হত্যা করা হয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বাইরের খবর। শুধু গাজা সিটির এক স্কুলে হামলা চালিয়ে 6 শিশুসহ 25 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল। কিন্ডারগার্টেন স্কুলসহ আরও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একদিনেই গাজায় অর্ধশতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক সপ্তাহে আগ্রাসন ও ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনির। এদিকে গাজায় থাকা বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রগুলোকে টার্গেট করা হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় দ্রুত যুদ্ধবন্ধের আহ্বান ইউরোপ ও আরব দেশগুলোর। এদিকে ইসরায়েলের বেন গুরিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুতিদের, আর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 3 জাতির টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। আফিদা খন্দকারের নেতৃত্বে 23 সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়াম, মনিকা, ঋতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা পারভিনরা। সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে 2 ম্যাচে হেরেছিল আফিদারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।